আর এবার দেখাবো জমি জবরদখল হয়ে গিয়েছে প্রাক্তন ফুটবলারের। কে জমি জবরদখল করেছে মীমাংসা করবে, মামলা মোকদ্দমা হলে যাওয়া হবে আইনজীবীর কাছে। কিন্তু ওমা, আইনজীবী তো জমি জবরদখল করেছে এমনটা অভিযোগ উঠে আসছে। আর এই ঘটনায় স্বাভাবিকভাবে যে শুনবে সেই হতবাক হবে। আইনজীবীর বিরুদ্ধে শুধু জমি জবরদখল হয়েছে এমনটাই অভিযোগ নয়, হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। দুষ্কৃতি দিয়ে জমি জবরদখলের অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত অনুপ আমাদের জানাতে পারবে। অনুপ, এই যে দুষ্কৃতি দিয়ে জমি জবরদখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, ঘটনাটা ঠিক কি যেরকম জানতে চাইবো সেরকম এই প্রাক্তন ফুটবলার কি রেহাই পেলেন বিষয়টা থেকে? প্রাক্তন ফুটবলার তিনি কিন্তু বিষয়টি থেকে রেহাই পায়নি, কারণ দমদমে আবারও জমি হগরের দাপট। এবার কিন্তু যে প্রাক্তন ফুটবলার তার জমি জবরদখলের অভিযোগ করছে এবং আতঙ্কে সেই ফুটবলার এবং তার পরিবার। দমদম পৌরসভা যে 4 নম্বর ওয়ার্ড বেলঘড়িয়া এক্সপ্রেসের উপরে সুলতানপুর মৌজা, সেখানেই 66 বছর ধরে বসবাস করেন প্রাক্তন যিনি রেলের ফুটবলার ছিলেন গৌতম সাহ ও তার পরিবার। এই জমিটি তার ফুটবলারের তার বাবা সেই সময় কিন্তু 65 বছর আগে জমি কিনেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিয় নামে এক ব্যক্তি এক আইনজীবীকে সঙ্গে নিয়ে আসে এবং তিনি জানান যে এই জমিটি কিন্তু তার নামে পাওয়ার নেওয়া আছে। এবং গত শুক্রবার 50 জনের বেশি দুষ্কৃতী নিয়ে তার অভিযোগ তার বাড়িতে চড়াও হয়, যে বাড়িতে ঘেরা দেওয়া ছিল প্রত্যেকটি জিনিস কিন্তু ভেঙে ফেলা হয়। পরবর্তী ক্ষেত্রে তিনি পুলিশের দ্বারস্থ হয়। দমদম থানার পুলিশ ঘটনাস্থলে আসে, কোনো প্রকারে বিষয়টি সামাল দেয়। পুলিশ কিন্তু খতিয়ে দেখার আশ্বস্ত করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই যে ফুটবলার তিনি প্রাক্তন রেলে ফুটবল খেলতেন এবং সেখানে তার জমি একবারে 65 বছর ধরে তারা বসবাস করে, তার পরিবারকে হেনস্থা করা হচ্ছে, এখনো আতঙ্কের মধ্যে হুমকি দেওয়া হচ্ছে বলে এমনটা অভিযোগ করাচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা বিষয়টি খতিয়ে দেখাবে। সুপ্রিয় দাস নামে যে ব্যক্তির নাম উঠে আসছে, ইতিমধ্যেই তিনি এক আইনজীবী নিয়ে এসেছিলেন, তিনি বলছেন তার নামে পাওয়ার দেওয়া আছে। পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয়গুলো ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শুরু করছে দমদম থানার পুলিশ। বেশ, দখল করে নিতে চাইছে। আর আমাদের যে টিন দিয়ে ঘেরা ছিল, আমরাই ঘিরেছিলাম, সেসব ভেঙে ভেঙে দিয়ে চলে গেছে এবং ভেতরে ঢুকে মাটি কাটা শুরু করে দিয়েছে। তারপরে এটা ভেঙে দিয়ে ওপেন করে দিয়েছে। পাশে দিল্লি রোড এবং পাশে বার আছে, দুষ্কৃতীরাও ঢুকে যাবে এখন, সেটা তো আমরা খুবই আতঙ্কে আছি। আমাদের যখন তখন সেই রকম করছে, আমাদের তো কাজকর্মে বেরোতে হয়, বাড়িতে একজন মহিলা থাকে, এখনো আমাদের সেই পরশুদিনের আতঙ্ক আমাদের কাটে। আর এবার ঝাড়গ্রামের একটা ঘটনার দিকে নজর রাখবো। ঝাড়গ্রামের এই ঘটনা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কিন্তু টাকার অঙ্কটা কত জানেন? টাকার অঙ্কটা কম নয়, 70 লক্ষ টাকা গড়মিলের অভিযোগ উঠে আসছে। ঝাড়গ্রামের বিনপুর হারদা রামকৃষ্ণ হাই স্কুলের এই ঘটনা। ঠিক কি কি অভিযোগ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরো বিস্তারিত রাজু জানাতে পারবে। রাজু, এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ তা তো চক্ষু চড়ক গাছ হওয়ার মতো। 70 লক্ষ টাকা গড়মিলের অভিযোগ উঠে আসছে। ঠিক কি করেছেন তিনি? কিভাবে এই দুর্নীতি করেছেন? কি অভিযোগ? এই যে প্রধান শিক্ষক রয়েছেন, সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাতে প্রধান শিক্ষক মিড ডে মিলের টাকা থেকে এবং যে স্কুলের যে ডেভেলপমেন্টের টাকা, সেই টাকা পুরোটাই তিনি নয়ছয় করেছেন। যেখানে স্কুলের যে মিড ডে মিলের জন্য যে টাকা দেওয়া হয়েছে, সেই টাকা বরাদ্দ তার নিজস্ব অ্যাকাউন্টে দিয়েছেন। এবং তার পাশেই যে স্কুল বিল্ডিং এর যে সংস্কারের যে কাজের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই টাকাটাও তার নিজের অ্যাকাউন্টে নিয়েছেন, প্রায় 70 লক্ষ টাকা, যেটা স্কুলের যে সমস্ত অন্যান্য শিক্ষকরা রয়েছেন তারা অভিযোগ করেছেন ডিআই এর কাছে এবং তার পাশাপাশি জেলা শাসকের কাছেও অভিযোগ করেছেন, কারণ এটা দীর্ঘদিন ধরে চলছিল। একদমই রাজু, কি অভিযোগ করেছেন শিক্ষক এবং ছাত্ররা? আগে শোনাই, সঙ্গে থাকো। যতজন স্টাফ রয়েছেন কাউকে কোনোদিন কোনো পারপাসে আলোচনা করেন, এবং কোনো স্টাফ যদি জিজ্ঞেস করেন যে স্যার এটা এই পারপাসে এই টাকা এসছে, এখানে কিরকম ভাবে উন্নয়ন হবে, আপনার কোনো জানার অধিকার নেই। আপনাকে বেতন দিই, আপনি আসবেন 10টার সময়, 4টার সময় বাড়ি। মাঝে মাঝে উনি স্কুল আসেন না এবং আমাদেরকে জানায় যে আমার বিডিও অফিসে কাজ ছিল, ডিআই অফিসে কাজ ছিল, এবং এটা আপনার জানার অধিকার নেই। আমি কোথায় কখন ছুটি ব্যবহার করবো আপনাদের কোনো জানার অধিকার নেই। আমাদের অ্যাকচুয়ালি যে খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের এবং যেটা বিল তোলা হয় তার মধ্যে একটা বিশাল খারাপ এবং অনেক টাকার এটা সাশ্রয় হওয়ার কথা ছিল, বা যাই হোক বিদ্যালয়ে এটা কাজে লাগতো, কিন্তু সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। এবং চালও উদ্বৃত্ত হওয়ার কথা ছিল, তার কোনো হিসাব নেই। আমাদেরকে কোনোদিনই বলতেন না, জিজ্ঞেস করলে বলতো আপনাদের জানার কোনো অধিকার নেই, আপনারা স্কুলের মাস্টারমশাই আসবেন, ক্লাস করবেন, তদন্ত তুলে যাবেন। আমরা ডিআই সাহেব এবং ডিএমকে এটা জানিয়েছি। আমাদের এই চারধারে স্কুলগুলো ফেটে গেছে এবং জানলার পাল্লাগুলো একটাও নেই,
বাথরুমের অবস্থা খুবই খারাপ, স্কুলের ছাদগুলো ভেঙে ভেঙে পড়ছে। এরপর আমাদের ক্লাসরুমে যখন ক্লাস করে তখন উপর থেকে জল পড়ে। আমাদের স্কুলের লাইব্রেরির টাকা নেওয়া যায়, এখনো পর্যন্ত আজ পর্যন্ত আমরা লাইব্রেরির টাকাটা পাইনি। চালু হয়নি? না, এখনো পর্যন্ত হয়নি। অভিযোগগুলো শুনলেন, কিন্তু এই অভিযোগগুলো সামনে আসার পর কি ব্যবস্থা নেওয়া হলো রাজুর কাছ থেকে জানবো। রাজু, এই অভিযোগের পর কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিল? কাছে অভিযোগ যাওয়ার পরেই রিআইয়ের পক্ষ থেকে তদন্ত টিম তৈরি হয়েছে এবং এই তদন্ত টিম টোটাল যে টাকা সেই প্রধান শিক্ষক তার অ্যাকাউন্টে কেন নিয়েছিল এবং সেই টাকা কোথায় গেছে তারও যে অ্যাকাউন্ট থেকে অন্য কোথাও ট্রান্সফার হয়েছে কিনা তাও দেখা হচ্ছে এবং গোটা বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল পরিদর্শকের যারা রয়েছেন তাদেরকে সেখানে পাঠানো হবে এবং সেই স্কুলের যে অব্যবস্থা এবং মিড ডে মিলের কি অবস্থা রয়েছে সেখানকার যে ছাত্রছাত্রী এবং স্কুলের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের সাথে কথা বলে প্রধান শিক্ষকের কাছ থেকে জানতে চাওয়া হবে যে তিনি কেন এটা করেছেন বা এই যে টাকা এতদিন ধরে এই টাকা আসছে ডেভেলপমেন্টের জন্য বা মিড ডে মিলের জন্য সেই সমস্ত টাকা তিনি কেন নয়ছয় করেছেন তারও ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানা হয়েছে ডিআইয়ের পক্ষ থেকে। বেশ রাজু, কিন্তু এই যে এত অভিযোগ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে, সব কিন্তু তিনি মানতে নারাজ। অন্যদিকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ডিআই এর। 70 জন অ্যাটেন্ডেন্স থাকলে 400 জনের হিসাব দেখানো হয়, এটা আমার কাছে কিন্তু তথ্য রয়েছে। কি বলবেন? টাকা যাতে চলে না বলে কিছু একটু একটু বেশি করে পাঠাতে হয়, কারণ এখানে আমার 90 ছাত্রছাত্রী এবং মাস্টারমশাইরা মাঝে মধ্যে বা আমি মাঝে মধ্যে টেস্ট করি যার জন্য মিড ডে মিলের সহায়কের মহিলাও করে এই জন্য একটু বেশি পাঠানো হয়, কিন্তু মিড ডে মিলের টাকা মিড স্বার্থেই ব্যয় করা হয়। এই যে অভিযোগটি আনা হচ্ছে 70 লক্ষ টাকার পরিমাণ দেওয়া হচ্ছে, এটা কি অভিযোগটা কতটা সত্য? সেটা তো আমি বলবো না, সেটা যদি ডিআরপি হিসেবে জমা করে লোকাল ডিপার্টমেন্টের ব্যাপারে সেটা তারাই দেখবেন, কারণ কতটা কি এসছে কি এসছে সেখানে আমার অডিট রিপোর্টও আছে, সেখানে তারা বিচার করবেন যে ব্যাপার। এই ধরনের জিনিসগুলো কাম্য নয়, বাঞ্ছনীয় নয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এবং এই বিষয়ে আমরা তদন্ত করে দেখে আমরা মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের কমিশনার স্কুল এডুকেশন তাদের কাছে আমরা জানাবো বিষয়টা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। আর এবার আরো একটা ছবি দেখাবো। ভুটানের সীসামারা নদী রীতিমতো ফুসছে, কারণ ভুটানে বৃষ্টি। ভুটানের এই বৃষ্টির জন্য সীসামারা নদীর জলস্তরও বেড়েছে। কি অবস্থা ছবিটা দেখুন, সবকিছু তলিয়ে যাওয়ার মতো অবস্থা। বাড়ি ঘর, এই ছবি সত্যি ভয়ানক, সত্যি আতঙ্কের। জলদাপাড়ায় এই সীসামারা নদী, আর ভুটানের বৃষ্টির জন্য জলদাপাড়ার এই সীসামারা নদী জলের তলে তলিয়ে গেছে বাড়ি ঘর সবকিছু। এলাকা পরিদর্শন করতে যান বিধায়ক সুমন কাঞ্জিলালো। আরো বিস্তারিত রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, এলাকা পরিদর্শনে তো বিধায়ক যান, কিন্তু বাঁধ নির্মাণের কাজ কত দূর, কবে গতি আসবে কি জানা যাচ্ছে? জলদাপাড়া জঙ্গল লাগোয়া যে এই যে সীসামারা নদী, এই সীসামারা নদী কিন্তু এবার বর্ষায় কিন্তু বারবার ফুসে উঠেছে এবং ভাঙনের কবলে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বেশ কিছু বাড়িঘর ইতিমধ্যেই তলিয়ে গেছে। এর আগের যে বৃষ্টি, যে বর্ষার মরশুম ছিল, সেই তখনই কিন্তু সীসামারা ব্যাপক ভাঙন করেছে এবং তারপর সেখানে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু বাঁধ নির্মাণের কাজ সেইভাবে গতি নেই বলে কিন্তু খোদ বিধায়ক যে পরিদর্শনে গেছেন তিনি জানিয়েছেন। ফলে এই বাঁধ নির্মাণের কাজের গতি আনতে বলা হয়েছে এবং ভুটান পাহাড়ে লাগাতার বর্ষণের জেরে কিন্তু সীসামারা একেবারে আবারও ফুলে ফেঁপে উঠছে। যে ছবি আমরা দেখাচ্ছি সে দেখলেই বোঝা যাচ্ছে একেবারে ভয়ঙ্করী মূর্তি নিয়েছে এই সীসামারা। মানুষজন আতঙ্কে আছে, ইতিমধ্যে সেচ দপ্তরও একদমই সত্যি এই ছবি ভয়ানক। বেশ, গত বর্ষায় এই নদীর জলে এখানকার বাঁধ ভেঙে গেছিল, তড়িঘড়ি সংস্কারের কাজ শুরু হয়েছে, সেই কাজ চলছে। সমতলে যা বৃষ্টি তার থেকে ভুটান পাহাড়ে বৃষ্টি। কখন ভুটান জল ছাড়ছে, কিভাবে ভুটানে বৃষ্টি হচ্ছে আমরা জানতেও পারছি না। রাজ্য সেচ দপ্তরও তেমনভাবে কোনো তথ্য পাচ্ছে না। ভারত ভুটান যৌথ নদী কমিশন অবিলম্বে লাগু করবার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নেয়। শুধু বাঁধ নির্মাণ করে এই নদীকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এর স্থায়ী সমাধান করতে হবে।